সো আচ্ছা, শুরু করতেছি। হ্যাঁ, আচ্ছা, এর আগে রেকর্ডিংটা দেওয়া ছিল না, ওই রেকর্ড করার জন্য একটু ইয়া করলাম। এখন শুরু করতেছি। হ্যাঁ, সো মোটামুটি কতজন? 27 জন, 29 জন, যা আসছে ভালোই আসছে। সো এখন আবার আমি এবার আবার গেলাম। হ্যাঁ, ইয়াতে স্ক্রিন শেয়ারে। ওকে স্যার। স্ক্রিন দেখতে গেছে তোমাদের কাছে? আচ্ছা, ধন্যবাদ। সো প্রথমত যেটা সফটওয়্যার টেস্টিং সম্পর্কে ধারণা, আলোচ্য বিষয় আমাদের এই এই যেই 6টা আছে এখানে সেগুলা। এখন সফটওয়্যার ভ্যালিডেশন সম্পর্কে আমরা দেখতেছিলাম। সফটওয়্যার ভ্যালিডেশন একটি প্রক্রিয়া যা ইউজারের চাহিদা মোতাবেক সফটওয়্যারটি তৈরি হয়েছে কিনা তা পরীক্ষার জন্য ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি সফটওয়্যার আমরা যখন বানাবো তখন ইউজাররা যেইভাবে সফটওয়্যারটা চায়, তারা যেইভাবে কাজ করতে চায়, সেইভাবে সফটওয়্যারটা হয়েছে কিনা সেটা দেখাটাই হচ্ছে সফটওয়্যার ভ্যালিডেশন। এটা কিভাবে তৈরি করছি, এটার ব্যাকএন্ডে কি আছে, ডাটাবেস কি আছে, এই জিনিসগুলাতে এটা আলোচ্য আসবে না বা ওইটা বিবেচনায় আসবে না। এখানে আসবে আমার যারা ব্যবহারকারী বা যারা সফটওয়্যারটা ব্যবহার করবে তারা কিভাবে সফটওয়্যারটা চাইছিল, আমি ঠিক সেইভাবে সফটওয়্যারটা দিতে পারছি কিনা। বোঝা গেছে? সফটওয়্যার ভ্যালিডেশনের যেই সুবিধাগুলো আছে আমরা এটা বা যেই বিষয়গুলো এটাতে আলোচনা করা হবে, সফটওয়্যার প্রোডাক্টটি ইউজারের চাহিদা মোতাবেক তৈরি হয়েছে কিনা সেটা নিশ্চিত করবে। আমরা কি পণ্য আমরা কি এমন পণ্য ডেভেলপ করছি যেখান থেকে ইউজারের সকল চাহিদা এই সফটওয়্যার পূর্ণ করবে, এই প্রশ্নের উত্তর প্রদান করে। ভ্যালিডেশনে ইউজারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেয়। মানে আমরা ইউজার যেটা চাচ্ছে তাদেরকে সেটা সেইভাবে তৈরি করে দিতে পারছি কিনা সেই জিনিসটাই হচ্ছে সফটওয়্যার ভ্যালিডেশন। এরপরে যেটা আছে সফটওয়্যার ভেরিফিকেশন। ভেরিফিকেশন জিনিসটা কি? ভেরিফিকেশন মানে হচ্ছে যাচাইকরণ। আমরা যেই সফটওয়্যারটা বানাবো সেই সফটওয়্যারটা বানানোর জন্য কতগুলো আমাদের ডিজাইন স্পেসিফিকেশন, কিছু মেথডোলজি এবং কিছু ধরাবাঁধা নিয়ম থাকবে। এই ধরাবাঁধা নিয়ম, মেথডোলজি এবং ডিজাইন স্পেসিফিকেশন যেগুলো আছে সেগুলা যথাযথভাবে ব্যবহার করে সফটওয়্যারটা তৈরি হয়েছে কিনা সেই জিনিসটা নিশ্চিত করার কাজটাই হচ্ছে ভেরিফিকেশনের। সো আমরা কি করব, এইটাতে যদি আমরা দেখি এটার প্রথম যেটা কাজ সেটা হবে সফটওয়্যার প্রোডাক্টটি ডিজাইন স্পেসিফিকেশন অনুযায়ী তৈরি হয়েছে কিনা সেটা নিশ্চিত করব। আমরা কি সকল ডিজাইন স্পেসিফিকেশন অনুযায়ী সফটওয়্যার পণ্যটি তৈরি করছি, মানে এখানে যেই যেই টার্মস কন্ডিশন গুলো ছিল সফটওয়্যারটা তৈরির ক্ষেত্রে সেটা সম্পূর্ণভাবে পূরণ করছে কিনা সেই জিনিস, সেটার উত্তর আমরা পাবো। ভেরিফিকেশন ডিজাইন এবং সিস্টেম স্পেসিফিকেশনের উপর গুরুত্ব আরোপ করে। আগের ভ্যালিডেশনটা কি ইউজারের চাহিদার উপর গুরুত্ব আরোপ করে বা ইউজারের যেটা চাহিদা ছিল সেটা পূরণ হয়েছে কিনা সেটা দেখে। আর ভেরিফিকেশনটা কি করবে? এটা করবে সিস্টেমের যে ডিজাইন ছিল সেই ডিজাইনটা এবং সিস্টেম স্পেসিফিকেশন যা আমার ছিল সেটা সঠিকভাবে পালন করা হয়েছে কিনা সেই জিনিসটা দেখবে। ভেরিফিকেশনের জন্য লক্ষ্য করা হয় ত্রুটি, অপূর্ণতা, ব্যর্থতা। ত্রুটি বলতে কি, সফটওয়্যারটা তৈরি করার সময় যদি কোনো ভুল থাকে বা কোনো ইরর তৈরি হয় সেগুলা সেগুলা ঠিক করার জন্য ভেরিফিকেশন ফেজটা প্রয়োজন হয়। অপূর্ণতা, অপূর্ণতাটা কি? একটা কাজ, এক মিনিট। অপূর্ণতা হচ্ছে আমার সফটওয়্যারটা যেভাবে কাজ করার কথা সেভাবে যদি সঠিকভাবে করতেছে কিনা। যেমন পূর্ণাঙ্গ রেজাল্টের ক্ষেত্রে যে মনে করেন আমি একটা সংখ্যা গুণ করতেছি বা ভাগ করতেছি, সেই ক্ষেত্রে ভাগের পরে কত 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 কয়টা সংখ্যা আমি নিব, কিভাবে সেটা রাউন্ড হবে কিনা, এই জিনিসগুলাতে যদি কোনো সমস্যা থাকে বা এরকম কাজটা করতে গিয়ে সম্পূর্ণভাবে কাজটা না হয় সেটা চেক করার এই দেখা হয় ভেরিফিকেশনে। তারপরে ব্যর্থতা, কোনো ইয়াতে যদি ফল্ট থাকে সফটওয়্যারে কাজ করতে বা তৈরি করার ক্ষেত্রে সেই
ফল্টটার জন্য সফটওয়্যারটা সঠিকভাবে আউটপুট দিবে না বা ফলাফল দিবে না বা সঠিকভাবে রান করতে পারবে না, এই রকম অবস্থা থেকে যদি সফটওয়্যারটার কোনো বের করে আনার যে প্রক্রিয়া, সেই ব্যর্থতাটা দূর করার জন্য ভেরিফিকেশন স্টেপটা কাজ করে। আচ্ছা, লগইনের জন্য কেউ রিকোয়েস্ট পাঠিয়েছে কিনা দেখি একটু। কেউ আসে নাই। সো ভেরিফিকেশন গেল। এরপরে আছে যেটা টেস্টিং। টেস্টিং এর দুইটা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং আর একটা স্বয়ংক্রিয় টেস্টিং। সো ম্যানুয়াল টেস্টিংটা কি? ম্যানুয়াল টেস্টিং হচ্ছে কোনো একটা সফটওয়্যার যখন আমরা কোনো টেস্টারের মাধ্যমে টেস্ট করব, সেইটাকে বলা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং। ম্যানুয়াল টেস্টিং এ কি করা হয়, এক সেট ইনপুট এবং ওই ইনপুটের জন্য আউটপুট আমার কি হবে সেই আউটপুটটা তৈরি করে একটা খসড়া তৈরি করা হয়, এবং ওই ইনপুটগুলা, যেই ইনপুটগুলা থেকে আমরা আউটপুটটা জেনারেট করছি, সেটা আগের সিস্টেম থেকে হইতে পারে অথবা হাতে কলমে ক্যালকুলেশন করেও হইতে পারে, সেই আউটপুটটার সাথে আমার যেই সফটওয়্যারটা আমি তৈরি করছি সেই সফটওয়্যারে ইনপুট দিলে সেই কি আউটপুট আসে, সেই আউটপুটটা মিলানোর জন্য যেই টেস্টিংটা হয় সেটাই হচ্ছে ম্যানুয়াল টেস্টিং। মানে এখানে এক সেট ইনপুট দেওয়া হয় এবং এক সেট সিস্টেম থেকে আউটপুট নেওয়া হয়, এবং এই ইনপুট এবং আউটপুটগুলা, এই ইনপুটের উপর যে আউটপুটটা তৈরি হবে সেটা যদি কাঙ্ক্ষিত আউটপুটের সাথে আমার মিলে যায়, বা আগে থেকে আমরা যে প্রসেস করে যে আউটপুটটা পাইছি ম্যানুয়ালি, সেটার সাথে যদি মিলে যায় তাহলে সফটওয়্যার টেস্টিংটা ঠিক আছে বলে ধরে নেওয়া হয়। বোঝা গেছে? বুঝতে পারতেছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে আসতেছে স্বয়ংক্রিয় টেস্টিং। স্বয়ংক্রিয় টেস্টিংটা কি? স্বয়ংক্রিয় টেস্টিংটা হচ্ছে যখন আমরা আমাদের যেই সফটওয়্যারটা না, যেই সফটওয়্যারটা আমরা তৈরি করছি এই সফটওয়্যারটা ম্যানুয়ালি তৈরি না করে, ম্যানুয়ালি টেস্টিং না করে কোনো একটা টুলসের মাধ্যমে ওই সফটওয়্যারটাকে টেস্ট করব, সেই টেস্টটাকে বলা হয় স্বয়ংক্রিয় টেস্টিং। স্বয়ংক্রিয় টেস্টিংটা কেন করা হয়? ম্যানুয়াল টেস্টিং এ অনেক সময় কি হয়, আমরা ক্যালকুলেশন করতে ভুল করতে পারি, বা কোনো ইনপুটের উপর আউটপুট কি আসবে সেটা সেটার মনে করি হিসাবে ভুল হইতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে কি হবে, আমার ইনপুট যেটা দিব আউটপুট যদি সেটা না আসে তাহলে কি একটা কনফিউশনের তৈরি হয়। আর এই স্বয়ংক্রিয় টেস্টিং এ সেই সমস্যাটা থাকে না, হিউম্যান ইররের যেই পসিবিলিটিটা থাকে সেটা থাকে না, এবং এখানে ম্যানুয়াল টেস্টিং এর যদি কোনো সমস্যা থাকে সেটা স্বয়ংক্রিয় টেস্টিং এর মাধ্যমে দূর করা যায়। প্রথমত যেটা ম্যানুয়াল টেস্টিংটা হয় আমার হিউম্যান বিং দিয়ে টেস্টারের মাধ্যমে এক সেট ইনপুট দিয়ে আউটপুট নিয়ে সেই আউটপুটটাকে আগের ইনপুট আউটপুটের আগের যে প্রসেস করা আছে সেটার সাথে চেক করা হয়। আর স্বয়ংক্রিয়টা মেশিনের মাধ্যমে, মেশিনের মধ্যে দেওয়া হয়, সেই মেশিন সেটাকে টেস্ট করে সেটার কোনো প্রবলেম আছে কিনা সেই জিনিসটা ফাইন্ড আউট করে এবং সমাধান করে। বোঝা গেছে? আচ্ছা, টেস্টিং এর অ্যাপ্রোচ। এখন আমরা যে টেস্ট গুলা করব, টেস্টিং এর পদ্ধতি দুইটা দেখলাম, ম্যানুয়াল আর স্বয়ংক্রিয়। এখন এই অ্যাপ্রোচ গুলা এই টেস্টিংটার উপর বেশ করে দুই ধরনের হয়, একটা হচ্ছে ফাংশনালি টেস্টিং আর একটা ইমপ্লিমেন্টেশন টেস্টিং। আচ্ছা, একটু তোমরা ওই যে আমার যে ফেসবুক পেজটা আছে, যে কি বলে তোমার ওই যে বিকাশ চন্দ্র বর্মন যে এই ফেসবুক পেজটা আছে ওইখানে এই ইয়াটা শেয়ার করছি, ওটা হচ্ছে কিনা একটু কেউ জানাইতে পারবা আমাকে? যে আচ্ছা ঠিক আছে, ওইটাই জানার জন্য করছি। আচ্ছা, টেস্টিং দুইটা অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে কি ফাংশনালিটি টেস্টিং আর একটা ইমপ্লিমেন্টেশন টেস্টিং। ফাংশনালিটি টেস্টিং বলতে কি বোঝায়, আমি যেই সফটওয়্যারটা তৈরি করছি সেই সফটওয়্যারটা যেইভাবে আমার কাজ করার কথা, সেইখানে যেই কন্ট্রোল স্টেটমেন্ট গুলা বা যেই মেথোডোলজি এবং ডিজাইন যে ইয়াটা ছিল, বলে কি বলে ওটা, ডিজাইন স্পেসিফিকেশন ছিল, সেই অনুযায়ী সেই
সেই অনুযায়ী এটা তৈরি হয়েছে কিনা, সরি, হ্যাঁ তৈরি হয়েছে কিনা, এবং এখানে ইউজারের যে চাহিদাটা আছে, ইউজার আমার কাছে যেটা চাইছে, তারা যেভাবে সফটওয়্যারটা চাইছে সেইভাবে তারা পাইছে কিনা এবং তারা সঠিকভাবে সেটাতে কাজ করতে পারতেছে কিনা, এটা দেখবো আমরা ফাংশনালিটি টেস্টিং এ। আর ইমপ্লিমেন্টেশনে বলতে আমি সফটওয়্যারটা যে তৈরি করলাম, এটা তৈরি করে ইউজারের কাছে কিভাবে যাবে, তারা সেটা কিভাবে তাদের মেশিনে নিবে এবং পরিচালনা করবে, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন টেস্টিং। এই ইয়াগুলোর উপর বেস করে, ক্যাটাগরিগুলোর উপর বেস করে আবার টেস্টিং কে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং আর একটা হোয়াইট বক্স টেস্টিং। সো দুই ধরনের টেস্টিং আমরা এই ব্ল্যাক বক্স টেস্টিং এবং হোয়াইট বক্স টেস্টিং নিয়ে এখন আলোচনা করব। ব্ল্যাক বক্স টেস্টিং, ব্ল্যাক বক্স টেস্টিংটা কি? এটা হচ্ছে কোনো প্রোগ্রামের ফাংশনালিটি টেস্ট করার জন্য ব্ল্যাক বক্স টেস্টিং ব্যবহার করা হয়। এই টেস্টিংটাকে কি বিহেভিয়ারাল টেস্টিংও বলা হয়, মানে ব্যবহারগত, সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করব, এটার বৈশিষ্ট্যগুলো কি সেটা রিলেটেডও এটা বলা হয়। এক্ষেত্রে কি করবে, টেস্টার এক্সেট ভ্যালু ইনপুট করবে এবং সংশ্লিষ্ট, এবং ওই ভ্যালু এক্সেট ভ্যালু নিবে এবং ওইটা সংশ্লিষ্ট কি আউটপুট থাকে। প্রদত্ত ইনপুট অনুযায়ী যদি প্রাপ্ত আউটপুট এবং কাঙ্ক্ষিত ফলাফল একই হয় তাহলে প্রোগ্রামের স্টেটকে ওকে, অন্যথায় এটি সমস্যা সম্বলিত হিসেবে বিবেচনা করা হয়। আচ্ছা, আমরা টেস্ট করতে যাব, মানে কি বলে, মনে করেন যে আপনার চোখে বাধা আছে, চোখ বাঁধা অবস্থায় আপনাকে খেতে দেওয়া হইলো একটা, বলা হয়েছে যে আপনি যেটা খাইছেন সেটার স্বাদ মিষ্টি কিনা, বোঝা গেছে? এখন আপনাকে সেই ক্ষেত্রে যদি চিনি দেওয়া হয়, আপনি কি স্বাদটা কি পাবেন? মিষ্টি না? অথবা হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি কি জিনিসটা খাচ্ছেন ওই আপনি ওখানে দেখতে পাবেন না কি খাচ্ছেন, কিন্তু আপনাকে শুধু বলা হবে যে রেজাল্টটা কি। আমি যদি লবণ দেই, আপনি স্বাদ কি মিষ্টি পাবেন? মিষ্টি পাবেন না। সেই ক্ষেত্রে কি হবে, আপনার আমাকে বলা আছে যে আমি আপনার হাতে এটা দিব, দিয়ে আপনি রেজাল্ট পাবেন মিষ্টি। সো এইরকম যদি আমি ওই ইনপুট দিলাম, ইনপুটটা হচ্ছে আমার যেই জিনিসটা আপনার হাতে দিব, আপনি মুখে নিবেন যেটা, আর মুখে নেওয়ার পরে যেই জিনিসটা আপনি বলবেন সেটা হলো আউটপুট। যেটা আপনার হাতে দিচ্ছি সেটা ইনপুট। এক্ষেত্রে আমি যখন একটা ইনপুট দিব, ইনপুটটার এবং আউটপুটটা আমার আগে থেকেই সেট করা থাকবে। এখন যখন আমি টেস্ট করব, তখন টেস্টার ইনপুটটা নিয়ে আউটপুট যেটা দিবে সেটা যদি আমার আগের সেট করা ইনপুট আউটপুটের সাথে মিলে যায়, তাহলে বুঝবো আমার সফটওয়্যারটা ঠিক আছে, এর মধ্যে কোনো সমস্যা নাই। এইটা কিভাবে তৈরি হয়েছে, ভিতরে ফাংশনালিটি কি, ডিজাইন স্পেসিফিকেশন ফলো করা হয়েছে কিনা সেটা আমি দেখবো না। আমি জাস্ট দেখবো আমার ইনপুট এবং আউটপুট ঠিক আছে কিনা, আমার প্রাপ্ত আউটপুট এবং আগের যেই আউটপুট আমার তৈরি ছিল সেই দুইটা মিলছে কিনা। বোঝা গেছে? যদি আমরা চিত্র তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন আমার ইনপুট, এই পাশে আছে আউটপুট, মাঝখানে কি আছে সেই জিনিসটা আমি দেখবো না, আমার জাস্ট ইনপুট আউটপুট মিলছে কিনা ততটুকুই দেখবো। এক্ষেত্রে আমার যেটা করার প্রয়োজন নাই যে আমার ভিতরে কি সফটওয়্যার, কি প্রোগ্রাম আমি করছি, কোথায় কি লাইন লিখছি সেটা সম্পর্কে জানার আমার কোনো দরকার নাই। আমার এখানে যেটা দরকার শুধু আউটপুট এবং ইনপুট ঠিক আছে কিনা। এটাই হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং এর একটা উদাহরণ। এখন ব্ল্যাক বক্স যে টেস্টিংটা করা হয়, এই টেস্টিংটা করা হয় কয়েকটা পদ্ধতি, মানে টেস্ট করার কয়েকটা পদ্ধতি আছে। একটা হচ্ছে কি ইকুইভ্যালেন্ট পার্টিশনিং। ইকুইভ্যালেন্ট পার্টিশনিংটা কি জিনিস? আপনি যখন একটা সফটওয়্যারের ব্ল্যাক বক্স টেস্টিং করবেন, এখানে ইনপুট তো অনেক ধরনের থাকে, তাই না? মনে করেন যে মার্কসের ইনপুট থাকে, টিচারের ইনপুট থাকে, তারপর আপনার মার্কস গুলা যদি রেজাল্ট প্রসেসিং ধরেন, মার্কস গুলো প্রসেসিং এর থাকে, মানে গ্রেড বের করার একটা অপশন থাকে, তাই না? এই ধরনের অনেক ধরনের ইনপুট সেট থাকে এবং অনেক ধরনের আউটপুট থাকে। সো কি করা হয় ইকুইভ্যালেন্স পার্টিশনিং এ, যে আপনার প্রত্যেকটা সেটের জন্য একটা করে ইনপুট এবং আউটপুট নির্ধারণ করা হয়। এই ইনপুটটা দিলে আমার এই আউটপুটটা আসবে, সেটা আমি আগে থেকেই রেডি করে রাখবো, ম্যানুয়ালি প্রসেস করে অথবা অন্য কোনো ভাবে পূর্বের সফটওয়্যার থেকে নিয়ে যেটা আমার আসার কথা সেটা তৈরি করে রাখবো। তারপর আমি
আমার যে নতুন যে সফটওয়্যার তৈরি করছি সেই সফটওয়্যারে ওই ইনপুটটা দিয়ে দেখবো যে আমার আগের যে আউটপুটটা ছিল সেই আউটপুটটা আসছে কিনা, বা আমি যে আউটপুটটা আগে থেকে তৈরি করে রাখছি সেই আউটপুটের সাথে এখনকার আউটপুট মিলছে কিনা। এইভাবে সেট অনুযায়ী করে একটা সফটওয়্যারের টেস্টিং প্রক্রিয়াটা করাটা কি বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট পার্টিশনিং। 2 নাম্বার আছে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসটা কি জিনিস? একটা সিস্টেমের সর্বোচ্চ যে আউটপুটটা আসার কথা, আমার একটা সিস্টেম যেই সর্বোচ্চ আউটপুটটা দিতে পারে এবং সর্বনিম্ন কত হইতে পারে এই ভ্যালুগুলা টেস্ট করা হয় যেই ব্ল্যাক বক্স টেস্টিং এর মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। 3 নম্বরে আছে কজ ইফেক্ট গ্রাফিং। পূর্বের উভয় মেথড একই সময়ে একটি ইনপুট ভ্যালু টেস্ট করা যায়। এখানে কজ এবং ইফেক্ট একটি টেস্টিং পদ্ধতি যেখানে ইনপুট ভ্যালু সমূহের কম্বিনেশনকে একটি সিস্টেমের প্রক্রিয়ায় টেস্ট করা হয়। আচ্ছা, আগের যেই দুইটা মেথডে দেখলাম আমরা ইকুইভ্যালেন্ট পার্টিশনিং এবং বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস, দুইটাতে কি করা হয় একসাথে একটাই ভ্যালু টেস্ট করা যায়। এখানে আর কজ ইফেক্ট গ্রাফিং এ আমরা কি করব? কিসের খাওয়া দাওয়া? ও, একটু পানি দেওয়া লাগবে, পানি দিলে ভালো। আচ্ছা, এ তোমরা নাস্তা করছো সবাই রে? জয়েন দিচ্ছে? আচ্ছা, জয়েন করাই নিচ্ছি। আচ্ছা, প্রেজেন্টিং এ থাকলে জয়েন করানো যায় না তো ওই জন্যই। আচ্ছা, যদি কেউ ইয়া করে নক করে তাহলে জানাইও। হ্যাঁ, সবাই নাস্তা করছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আবার স্লাইডে গেলাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি কজ ইফেক্ট গ্রাফটিং এ কি করা হয়? কজ মানে আমার যেই ইস্যুটা আছে সেইটার জন্য কি ইফেক্ট হচ্ছে সেটা টেস্ট করার জন্য, বা কতটুকু রেসপন্স টাইম নিচ্ছে, এই ধরনের টেস্টিংটা যেই ইয়াতে হয় ব্ল্যাক বক্স টেস্টিং এ, সেটাই হচ্ছে কজ ইফেক্ট গ্রাফটিং। এরপরে পেয়ার ওয়াইজ টেস্টিং কি? যেমন মনে করেন যে ফাংশন যদি হয়, ফাংশন তো বুঝেন নাকি? ফাংশন প্রোগ্রামিং এ ফাংশন থাকে না? হ্যাঁ, এই ফাংশন গুলাতে কি একটা অনেকগুলা এমন অনেক ফাংশন আছে যেগুলাতে একাধিক প্যারামিটার থাকে। সো যেই একাধিক প্যারামিটার যেই ইয়াগুলাতে আছে, ফাংশন গুলাতে বা প্রোগ্রামে আপনার সফটওয়্যারে লাগে, সেই ক্ষেত্রে মানে একাধিক ভ্যালু নিয়ে ইনপুট দিয়ে আউটপুটটা সঠিকভাবে আসতেছে কিনা, বা ওই প্যারামিটার গুলা যেই আছে ওই প্যারামিটার গুলা বা আর্গুমেন্ট গুলা যেগুলো আছে সেগুলার ভ্যালু উলট পালট করে দিয়ে আউটপুটটা সঠিক আসতেছে কিনা যেই ব্ল্যাক বক্স টেস্টিং এ দেখা হয়, সেটা হচ্ছে পেয়ার ওয়াইজ টেস্টিং। টেস্ট বেসড টেস্টিং বলতে যেটা বোঝায় সিস্টেমে ইনপুট পার্টিশনের উপর ভিত্তি করে তার অবস্থা পরিবর্তন করতে হবে। টেস্ট বেসড টেস্টিংটা কি? সিস্টেমের ইনপুটের উপর আউটপুটটা যে আসতেছে এইটা কেমন রেসপন্সের উপর আসতেছে সেইটাকে টেস্ট করার জন্য যেই ব্ল্যাক বক্স টেস্টিংটা হয়, মানে সময়ের ইয়াটা, সেটা হচ্ছে টেস্ট বেসড টেস্টিং। এখন ব্ল্যাক বক্স টেস্টিং এর কিছু অসুবিধা আছে, যেমন পয়েন্ট অফ ভিউ। আপনার এইটাতে যেটা ব্ল্যাক বক্স পয়েন্ট অফ ভিউ যেটা আছে, এখানে আপনার কোনো প্রোগ্রামিং এর জ্ঞান লাগে না। প্রোগ্রামের জ্ঞান ছাড়াই যে কেউ ওই সফটওয়্যারটাকে আপনার টেস্ট করতে পারে। স্পেসিফিকেশন বলতে ডিজাইন স্পেসিফিকেশনটা সফটওয়্যারটা করার ক্ষেত্রে ফলো করা হয়েছে কিনা বা ওটাতে সঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা দেখার কোনো অপশন থাকে না। আর 3 নাম্বার যেটা ইয়াটা আপনার কি বলে, প্রোগ্রামিং জ্ঞান না থাকলেও চলে। আর ওই সরি, প্রথম যেই পয়েন্টটা ছিল পয়েন্ট অফ ভিউ, এই পয়েন্ট অফ এটা কি ইউজারের চাহিদার উপর বেস করে এই ব্ল্যাক বক্স টেস্টিংটা করা হয়। ডেভেলপার বা ডিজাইনার যারা আছে তাদেরকে প্রাধান্য এই ক্ষেত্রে দেওয়া হয় না। এক্ষেত্রে প্রাধান্য পায় যারা ব্যবহারকারী তারা।
এরপরে আছে কি হোয়াইট বক্স টেস্টিং। সময় কতটুকু আছে আমাদের? কয়টা পর্যন্ত ক্লাস? আরো 16 মিনিট। আচ্ছা আজকে কি 50 না 30 বাজতেছে, আরো 20 মিনিট। আচ্ছা তার বেশিক্ষণ পড়াবো না আজকে। এই অধ্যায়টা মনে হয় শেষ হবে না, এর পরের দিনই শেষ করতে হবে। আচ্ছা হোয়াইট বক্স টেস্টিংটা যেটা বোঝায়, আগেরটা কি ছিল আমার বিহেভিয়ারাল, ওটা কিভাবে ব্যবহার করতে পারবো না পারবো, সেটার কি বৈশিষ্ট্য আছে সেগুলা নিয়ে। কিন্তু হোয়াইট বক্স টেস্টিংটা কি করে, প্রোগ্রাম কোডের দক্ষতা অথবা স্ট্রাকচার পরিবর্তনের জন্য প্রোগ্রাম ও এটির প্রয়োগ টেস্ট করা হয়। এটিকে স্ট্রাকচারাল টেস্টিংও বলা হয়। হোয়াইট বক্স টেস্টিংটা কি, আমি কোনো একটা টেস্ট কেস তৈরি করব এবং ওই টেস্ট কেসের উপর আউটপুট কি সেটাও দেখব, ইনপুট আউটপুট আমি দেখব। কিন্তু ওই ব্ল্যাক বক্সে শুধু ইনপুট এবং আউটপুট শুধু দেখছি, এতটুকু দেখেই হোয়াইট বক্স টেস্টিং শেষ হয় না। এটাতে দেখা হয় হোয়াইট বক্সে যে ইয়াটা আছে আপনার, যে এই প্রোগ্রামটা যে করছে সেখানে ডিজাইন স্পেসিফিকটা কতটুকু ফলো করা হয়েছে, আমার যে কন্ট্রোল স্টেটমেন্ট গুলা আমি এখানে ব্যবহার করছি সেগুলা সঠিকভাবে ব্যবহার করা হয়েছে কিনা, এবং কোডিং এর জন্য যেই স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচারটা ফলো করা হয়েছে কিনা। মানে এক কথায় একটা প্রোগ্রামের আউটপুট এবং এর যে ডেভেলপমেন্ট যে সাইকেলটা আছে সেটা সঠিক নিয়ম অনুযায়ী যথাযথভাবে হয়েছে কিনা, সেটাই হচ্ছে আমার হোয়াইট বক্স টেস্টিং। হোয়াইট বক্স টেস্টিং এ দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে কি কন্ট্রোল ফ্লো টেস্টিং আর একটা হচ্ছে ডাটা ফ্লো টেস্টিং। কন্ট্রোল ফ্লো টেস্টিংটা কি জিনিস? কন্ট্রোল ফ্লো টেস্টিংটা, আচ্ছা আগের যদি চিত্রটা আমরা দেখি, দেখেন আগেরটাতে কি ছিল, এই জায়গাটা কি পুরো কালো ছিল না ব্ল্যাক বক্স টেস্টিং এ? কারণ তখন আমরা কোনো চেক করি নাই যে এখানে আমার কি আছে না আছে, আমার শুধু ইনপুট কি এবং আউটপুট কি, এই দুইটা ইনপুট আউটপুট মিললেই, ইনপুট আউটপুটটা আগের যে আমার তৈরি করা ইনপুট আউটপুট আছে সেটার সাথে মিললেই হয়ে গেছিল। কিন্তু এখানে দেখেন কতগুলো ব্লক করে দেওয়া আছে, যে আপনার এই সম্পর্কেও ধারণা থাকতে হবে এবং এগুলো সঠিকভাবে কাজ হয়েছে কিনা। যে আমি ইনপুট দিছি, যেমন 2 ইনপুট দিলে 4 আসে, সেটা আমি যোগ করে দিছি না কি বলে সরাসরি প্রিন্টএফ দিয়ে 4 দিয়ে দিছি, সেটা কিন্তু ব্ল্যাক বক্সে দেখার কোনো অপশন নাই। কিন্তু হোয়াইট বক্স যদি হয় সেখানে কিন্তু আমি কোডটার যে ফাংশনালিটিটা আছে সেটা দেখে বুঝতে পারবো যে এটা 2 যোগ করে 4 আসছে, না 2 ইনপুট দিছি এটাকে কোনো প্রসেস না করে সরাসরি প্রিন্টএফ 4 করে দিছি। এই ধরনের দুইটার মধ্যে তফাৎ হচ্ছে এইটাই। এখন কন্ট্রোল ফ্লো টেস্টিং, কন্ট্রোল ফ্লো টেস্টিংটাতে যেটা দেখা হয় যে কন্ট্রোল স্টেটমেন্ট গুলো আছে সেগুলার ফ্লোটা ঠিক আছে কিনা বা সেটা সঠিকভাবে ব্যবহার করা হয়েছে কিনা সেটা টেস্ট করা হয় যে হোয়াইট বক্স টেস্টিং এর মাধ্যমে, সেটা হলো কন্ট্রোল ফ্লো টেস্টিং। 2 নাম্বার আছে ডাটা ফ্লো টেস্টিং। ডাটা ফ্লো টেস্টিংটা কি, ডাটা আমার যেগুলা আমার যে এখানে যে ভেরিয়েবল গুলা আছে, এই সেই ভেরিয়েবল কনস্ট্যান্ট গুলা সঠিকভাবে কাজ করতেছে কিনা বা সেগুলার কোনো প্রবলেম আছে কিনা সেই জিনিসটা টেস্ট করা হয়, যেটার মাধ্যমে সেটা হলো ডাটা ফ্লো টেস্টিং। কন্ট্রোল ফ্লো টেস্টিং এ প্রাধান্য দেওয়া হয় কন্ট্রোলটাকে, প্রোগ্রামের কন্ট্রোলটা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে সেটার উপরে। আর ডাটা ফ্লো টেস্টিং এ প্রাধান্য দেওয়া হয় ডাটার সিকিউরিটি নিয়ে, বা ডাটাটা সঠিকভাবে কাজ করছে কিনা, সেটার যে প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড যে অপশনগুলো থাকে সেগুলা সঠিকভাবে অ্যাপ্লাই করা হয়েছে কিনা, সেই জিনিসগুলা নিয়ন্ত্রণ করা হয় ডাটা ফ্লো স্টেটমেন্ট দিয়ে, টেস্টিং দিয়ে। সো এখন হোয়াইট বক্স টেস্টিং এর যে সুবিধাগুলো আছে আমাদের, হোয়াইট বক্স টেস্টিংটাতে আমার যেটা হয়, প্রোগ্রামিং এর জ্ঞানগুলো, মানে হোয়াইট বক্স টেস্টিং করতে গেলে কি প্রোগ্রামিং জ্ঞানটা লাগবে। প্রোগ্রামিং জ্ঞান যদি কারো না থাকে তাহলে ভিতরের প্রসেসগুলো সঠিকভাবে হয়েছে কিনা সেটা তো জানতে পারবে না। বিধায় টেস্টিং প্রসেস সফটওয়্যারের এরর এবং বিভিন্ন সমস্যা শনাক্ত করতে কার্যকর। সো হোয়াইট বক্স টেস্টিংটাতে যেহেতু আমার প্রোগ্রামিং ওই যে ভিতরের জিনিসগুলো দেখতে হবে, এবং দেখলে আমি কি করতে পারবো, সফটওয়্যারটার বিভিন্ন যে ইরর গুলো আছে এবং অন্যান্য সমস্যাগুলো আছে সেগুলা
চিহ্নিত করতে পারবো। তারপরে আছে ডিপ অ্যানালাইসিস। ডিপ অ্যানালাইসিসটা কি, যদি সফটওয়্যারের কোনো হিডেন ইরর থেকে থাকে যেটা সরাসরি বোঝা যায় না, সেটি হোয়াইট বক্স টেস্টিং এর মাধ্যমে শনাক্ত করা সম্ভব। মানে কোনো যে হিডেন ইরর থাকে, মানে যে ইররটা ইরর হিসেবে আমার কাছে প্রদীয়মান হয়নি, কিন্তু সিস্টেমে কোনো একটা বড় ধরনের ইফেক্ট ফেলতেছে, এই ধরনের কোনো সমস্যা যদি থাকে, সেটাকে হোয়াইট বক্স অ্যানালাইসিসের মাধ্যমে আইডেন্টিফাই করা যায় এবং সমাধান করা যায়। এরপরে কি, পরিবর্তন নিয়ন্ত্রণ। ভবিষ্যতে যদি কোনো সফটওয়্যারের সোর্স কোডে কোনো ডেভেলপার কোনো পরিবর্তন আনে, তাহলে এই টেস্টিং খুব সহজেই সেটা ধরে ফেলতে পারবে। মানে কেউ যদি পরিবর্তন করে সফটওয়্যারটা, সেই ক্ষেত্রে কি হোয়াইট বক্স টেস্টিং এর মাধ্যমে সেই পরিবর্তনটা সহজেই ধরা যায় বা নিয়ন্ত্রণ করা যায়। হোয়াইট বক্স টেস্টিং এর যে অসুবিধা আছে, এই হোয়াইট বক্স টেস্টিং এর মাধ্যমে সফটওয়্যারটা টেস্ট করতে গেলে কি অবশ্যই গভীর প্রোগ্রামিং জ্ঞান থাকতে হবে। প্রোগ্রামিং জ্ঞান না থাকলে ইরর আছে কিনা বা এটাতে কোনো সমস্যা আছে কিনা সেটা কেউ বা যারা টেস্ট করবে সে বুঝতে পারবে না। সো তার প্রোগ্রামিং জ্ঞানটা আবশ্যক। ইমপ্লিমেন্টেশন, পরিবর্তনের সাথে সাথে টেস্ট কেসেরও পরিবর্তন হয়। ইমপ্লিমেন্টেশন মানে আপনার এই যখন সফটওয়্যারটাতে আপনি কাজ করবেন বা ইমপ্লিমেন্ট করতে যাবেন, তখন সেটা যতবার করবেন, যতবার ইমপ্লিমেন্ট করবেন সফটওয়্যারটা, ততবার আপনার টেস্ট কেস যেটা আছে সেগুলা চেঞ্জ হয়ে যাবে। মানে ওই যে কন্ট্রোল ফ্লো টেস্ট এবং ডাটা স্ট্রাকচার টেস্টের যেই টেস্ট কেসগুলো, যেই ধারণাটা আপনি আগে তৈরি করে রেখে সফটওয়্যারটাকে টেস্ট করবেন, সেগুলা পরিবর্তন আনতে হবে প্রতিবার টেস্টের সময়। এই দুইটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং এর আমার অসুবিধা। জি, আচ্ছা, আমাদের 35 বাজে। সো আরো যে টপিকস গুলো আছে সবগুলাই শেষ করতে গেলে 50-এর মধ্যে শেষ হবে না। সো আজকে যে হোয়াইট বক্স টেস্টিং পর্যন্তই থাক। এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে বলেন। টেস্ট কেস কত, কোন স্লাইডে ছিল? শেষের টেস্ট কেস জিনিসটা কি? আচ্ছা, ওই নকশা তৈরি করে না কোনো কাজ করার আগে, থাকে না? যেমন আমার যে এই স্কেচ অনুযায়ী বা এই মডেল অনুযায়ী কাজটা হবে, এই ধরনের সফটওয়্যারটাও যে আপনি তৈরি করবেন, সেটা কি মডেলে বা কি স্টাইলে হবে, সেই জিনিসটা তৈরি করাটাই হচ্ছে টেস্ট কেস। মানে আগে থেকে ওটার একটা ওই ওই যে নকশা তৈরি করা, যেমন ওই যে হোয়াইট বক্স টেস্টিং এ বলা হয়েছিল না, বা ফাংশনাল টেস্টিং এ কি ওই যে বলে ডিজাইন স্পেসিফিকেশনটাই হচ্ছে মূলত একটা টেস্ট কেস। আপনার কোনটার পরে কোনটা আসবে এবং এই এই যে ধারাটা আছে, সেই ধারাটা ঠিক থাকার পর ইনপুট আসলে এটার আউটপুটটা কি আসবে, এই ধরনের যে আপনার আছে, মানে ফ্লোটা আছে, সেটাই হচ্ছে টেস্ট কেস, যেটার উপর বেস করে আমি সফটওয়্যারটা ঠিক আছে কি ঠিক নেই সেই জিনিসটা বলবো, সেটাই হলো টেস্ট কেস। বোঝা গেছে না? বোঝা যায় নাই? না গেলে আবার বলবো। গেছে? আর কারো কোনো কোশ্চেন বলেন। হুম, সব বুঝে ফেলছেন? তার মানে কিছুই বুঝেন নাই নাকি? কোশ্চেন না থাকলে তো কি, শুনিই নাই, বুঝবো কি? এরকম হইছে নাকি ফের? আচ্ছা, চিত্র না? আচ্ছা, যেইগুলার সাথে চিত্র প্রয়োজন ওইগুলাতে চিত্র দেওয়া হয়েছে। আরো যদি এর পরবর্তীতে যেগুলা তৈরি করা হবে সেগুলাতে আরো কিভাবে ছবির মাধ্যমে আরো ভালোভাবে উপস্থাপন করা যায় সেই চেষ্টা করব আমি। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। হ্যাঁ, বলেন। স্লাইডটা স্লাইডটা আচ্ছা, তাহলে আমি স্লাইড শেয়ারটা বন্ধ করতেছি। হ্যাঁ, 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 আমি এর আগের দিন করতে পারিনি, আজকে সবটাই ইমেল করতেছি। তো কি শেয়ারিং, স্ক্রিন শেয়ার বন্ধ করলাম নাকি?
আচ্ছা। সো হ্যাঁ, এখন আপনারা যেটা বললেন যে ওই ইয়াটা এর আগের দিনেরটা স্লাইডটা দেওয়া হয় নাই, আপনাদের ইয়াগুলা একটু ওই যে হাজিরাটা লাগতো, চ্যাট বক্সে দেওয়া আছে। আচ্ছা, যারা আসছেন সবাই দিয়েন। আর কি বলে, কেন জানে না? আচ্ছা ওই যে, আচ্ছা কেউ যদি না দেন বলেন, ওইটা ওই যে আপনার ইয়াতে মিটের ইয়াতে ডান পাশে ডান সাইডে দেখেন, ওখানে ওই যে চ্যাট নামে একটা অপশন আছে, ওই চ্যাটে ক্লিক করলেই আপনি ওই নিচে একটা মেসেজ লেখার অপশন পাবেন, ওইখান থেকে ইয়ার রোলটা দিলেই হয়ে যাবে। বোঝা গেছে? যদি- আচ্ছা আমি একটু, আর কারো কিছু বলার আছে? বলার নাই না? তো দিনকাল কেমন যাচ্ছে? এই অনলাইন ক্লাস ভালো লাগে? মানে আচ্ছা ওইটা সম্পর্কে আমি বলতে পারবো না, কারণ ওই কি জানি বলে স্যারেরা, স্যার ম্যাডামরা অনেকে ছুটি থাকে, তো আমার বলার ইখতিয়ার নাই। আমারটা হচ্ছে কিনা সেটা হলো বড় কথা। হ্যাঁ ওইটাতে ওটা ধরা খাওয়ার কিছু নেই। তো ও হ্যাঁ, তাহলে ওই কি বলে, দুই তিনজন ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন চ্যাট বক্সে, আমি ইয়া মেইল করে দিচ্ছি, ক্লাসটা শেষ করেই মেইল করে দিব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ফেসবুক গ্রুপে পোস্ট করে দিব আমি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সবাই একটু ইয়াগুলা, মুখগুলা একটু দেখান, অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না, সবাই তো ক্যামেরা অফ করে রাখছেন মনে হয়। দেখি একটু সবাইকে, অনেকদিন ধরে দেখা হয় না, না কলেজে তো আসা হচ্ছেই না। হ্যাঁ, কি বললেন বুঝিনি। ঠান্ডা কেমন পড়ছে এলাকায়? হুম, ওইটাই সূর্যের মুখ দেখা যাচ্ছে, আর কিছু অনেক সময় তো সূর্য উঠতোই না। এখনো ভালোই আছি, হ্যাঁ এইটা হলো সবচেয়ে বড় কথা। এখনো ভালো আছি, এই শুকরিয়া আদায় করতে হবে, কারণ ভালোই আছি, খারাপ নাই। হ্যাঁ বলেন। কোথায় রে, বাড়ি কোথায় রে? বাড়ি কোথায় আপনার? পঞ্চগড়? আচ্ছা যাব, গেলে পরে আবার হারায় যায় না পঞ্চগড়। আচ্ছা, তো ঠিক আছে, ক্লাস নিলাম, বিরক্ত হইলেন মনে হয়, ভালো লাগলে ভালো, না ভালো লাগলে কষ্ট নিয়েন না মনে। আচ্ছা আচ্ছা। তাই না? তো পড়ালেখার মধ্যে থাকেন, যেহেতু পরীক্ষা নিতে চাইছে, হয়ে যাবে, খুব বেশি দিন আর হয়তো লাগবে না। এই জানুয়ারি ফেব্রুয়ারি, শীত, শীতে একটু সমস্যা আছে, শীতের পরে হয়তো হয়ে যাবে। তো আপনারা সবাই ভালো থাকেন তাহলে, আর এখন যেহেতু সময় শেষ হয়ে আসতেছে, শেষ করি আজকের মতো, এর পরের দিন আবার। এরপরে কবে আছে? কত তারিখে আছে এরপরে? 10 তারিখে? আচ্ছা আমি ওটা ইয়ার শিডিউলটা দেখে নিচ্ছি। তবে তবে ক্লাসে থাকবেন, ক্লাস হবে, হ্যাঁ। অন্য ক্লাসের কথা আমি বলতে পারবো না, আমার ক্লাসটা হবে।
আচ্ছা, সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, আর কি মাস্ক ব্যবহার করবেন। হ্যাঁ, আচ্ছা, সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আচ্ছা, আদাব, আদাব, নমস্কার। আচ্ছা, সবাই ভালো থাকেন। আদাব।